নমস্কার, আমি ছন্দক। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবার, যে ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের থেকে অনুপ্রেরণা নিয়ে বহু লোকজন বলছেন যে ভারতবর্ষের কোটা তুলে দেওয়া উচিত। তো আমি এই দাবিটির সাথে সম্পূর্ণ সহমত যে আমাদের দেশে যে স্বাধীনতা সংগ্রামী যে কোটা আছে 30%, সেই 30% কোটা তুলে দেওয়া উচিত এবং মেধার ভিত্তিতে সব ধরনের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে যাতে যোগ্যতা তাদের নির্বাচন করে, তাদের বিচার করে যেন তাদেরকে চাকরি দেওয়া হয়। আমি এই দাবির সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি। বুঝতে পারছেন না? বুঝতে না পারারই কথা, কেননা আমিও বুঝতে পারছি না। কেননা অনেকে যেটা গুলিয়ে ফেলেন, আমরা ছোটোবেলায় রসিকতা করে বলতাম যে রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, তাহলে কি রবীন্দ্রনাথ ছাগল? তো এখন বাংলাদেশেরও কোটা নিয়ে আন্দোলন হচ্ছে। সেই কোটা আর আমাদের কোটা, আমাদের দেশের কোটা এক একটা দেশের এক এক ধরনের প্রেক্ষিত হয়। ফলে বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে আর আমাদের দেশে যে সেইটার থেকে ঝাল নিয়ে আমাদের দেশে কোটা তুলে দেওয়ার জন্য কিছু কিছু লোকজন লেখালেখি করছেন, বহু সংখ্যক লোকজন লেখালেখি করছেন, তা কি এক? আসুন আমরা একটুখানি বুঝে নিই আগে যে বাংলাদেশে কি হচ্ছে, এটা একটুখানি বুঝে নিই। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, তো তখন এই দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছিল, ভারতবর্ষ এবং পাকিস্তান। পাকিস্তানের মধ্যেই পরে হচ্ছে কি আজকে বাংলাদেশ বলে যে ভূখণ্ডটাকে আমরা দেখতে পাই সেটা। এবং পাকিস্তানের যারা শাসক ছিল তারা বাংলাদেশের উপরেতে শাসন চালাতো পাকিস্তানে বসে, এবং সেখানের ভাষা ছিল উর্দু। সেই ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের অনেকেরই মাতৃভাষা হচ্ছে গিয়ে বাংলা। তো 52 সালে প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে ভাষা আন্দোলন তৈরি হয়, এবং সেই ভাষা আন্দোলন এই দাবি করে যে সেখানকার ভাষাকে বাংলা ভাষা করতে হবে। এর পরবর্তী সময়েও কিন্তু দেখা যাবে সেটা হচ্ছে যে 54 সালে যুক্তফ্রন্টের যে মুভমেন্ট হয়, সেখানে যুক্তফ্রন্টের মুভমেন্ট হয়েছে বাংলাদেশে। সেটাও কিন্তু বড় ধরনের একটা রাজনৈতিক মুভমেন্ট। 66-তে 6 দফার দাবিতে একটা মুভমেন্ট হয়, এবং তারপরেতে 69 সালে গণ অভ্যুত্থান হয় পাকিস্তান সরকারের বিরুদ্ধে, এবং 71 সালের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের প্রেক্ষিতেই যেটা হয় যে পাকিস্তান সেনা নামায়, এবং সেনা নামিয়ে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ, তাদেরকে নিপীড়ন করবার চেষ্টা করে। বাংলাদেশে তখন অর্ধশিক্ষিত, কোটানকোট অশিক্ষিত, যাদের শিক্ষার আলো তারা পায়নি, প্রান্তিক মানুষ, তারা হাতে অস্ত্র তুলে নেয় এবং পাকিস্তানের যে সেনাবাহিনী তার বিরুদ্ধে লড়বার প্রস্তুতি নেয়। এখন এখানে যারা এই লড়াইতে শহীদ হয়েছিলেন, লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। তাদেরকে সম্মান জানানোর জন্য যখন স্বাধীন বাংলাদেশ গঠিত হচ্ছে, তখন সেই বাংলাদেশের যারা শাসক ছিল তারা একটি মুক্তিযোদ্ধা কোটা বলে একটি কোটা নির্মাণ করে, যে যেহেতু অনেকেই শিক্ষিত নন, শিক্ষার আলো তাদের পর্যন্ত পৌঁছায়নি, তারা গ্রামীণ মানুষ, প্রান্তিক মানুষ, কিন্তু তারা দেশকে স্বাধীন করবার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। ফলত তাদের সরকারি চাকরিতে যেন একটা বন্দোবস্ত করে দেওয়া হয়, এবং সেই থেকে 30% মুক্তিযোদ্ধা কোটা এটি বাংলাদেশে আছে। এখন এটার পাশাপাশি একমাত্র কি 30% মুক্তিযোদ্ধা কোটাই বাংলাদেশে আছে? এটা নয়। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি 10% নারী কোটা রয়েছে, 10% জেলা কোটা রয়েছে, 1% প্রতিবন্ধী কোটা রয়েছে, এবং 5% অনগ্রসর শ্রেণীর জন্য কোটা রয়েছে। ফলত বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে সরকারি চাকরির মধ্যে 100%-এর মধ্যে 56% মূলত কোটা। এখন যারা এই কোটা বিরোধী আন্দোলনটা করছেন, ওখানকার ছাত্র যুবরা, এই আন্দোলনটা এই 2024 সালের আন্দোলন নয়। 2018 সালেও এই আন্দোলনটা তৈরি হয়েছিল এবং তুমুল গণবিক্ষোভ তৈরি হয়েছিল বাংলাদেশে, যে এই মুক্তিযোদ্ধা কোটাকে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। তারা কিন্তু একবারও এটা দাবি করেননি যে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, তাদের জন্য যে কোটা রয়েছে 5%, সেই কোটাকে বাতিল করে দিতে হবে। যারা প্রতিবন্ধী রয়েছে তাদের যে 1% কোটা রয়েছে সেটাকে বাতিল করে দিতে হবে। নারীদের জন্য যে কোটা রয়েছে সেটাকে বাতিল করে দিতে হবে। তারা যেটা বলছিল সেটা হচ্ছে যে 70 সালে, 71 সালে যারা মুক্তিযুদ্ধেতে অংশগ্রহণ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধারা, তাদের তখন বয়স ছিল 12, 15, 20। ফলে তাদের যারা বেঁচে ছিলেন তাদেরকে যদি সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা হয়,
আজকে প্রায় 70 সাল থেকে 71 সাল থেকে আজকে 2024 সাল, এখন যে সময়টা চলে গেছে 55 বছর প্রায়, এই সময়তে তাদের বয়স হয়ে গেছে প্রায় 70, 80, 90 এরকম বয়স যারা বেঁচে আছেন। ফলে তারা আর এখন আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তাদের বা কোনো চাকরিতে তাদের মানে দরখাস্ত করবার কোনো অবস্থা নেই। যারা মৃত হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন পাকিস্তানের সেনার কাছে, তাদের ছেলেমেয়েরা এই কোটাটা পেয়েছিল সেই সময়, তাদেরও এখন বয়স প্রায় 60-এর কাছাকাছি। ফলে এখন যারা কোটাটা ভোগ করছে, সেই কোটাটা ভোগ করছে হচ্ছে গিয়ে তাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের নাতিপুতিরা। এবং অনেক বড় একটা অভিযোগ ছিল এইটা, সেটা হচ্ছে এখন যে আওয়ামী লীগ, তারা যারা বাংলাদেশেতে এখন শাসক দল, তারা আসলে বহু মানুষকে যারা আওয়ামী লীগ করেন তাদের নেতাকর্মীদের ছেলেপেলেদেরকে তারা আসলে একটা নেপোটিজম করছেন, তাদেরকে মুক্তিযোদ্ধার কোটা দিচ্ছেন, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিচ্ছেন। তারা আদৌ মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল না, তাদের দল ভারী করবার জন্য তারা এটা দিচ্ছেন এবং তারা সেই কোটাতে সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন। এইটা যদি সরকারি চাকরি তারা 30% পেয়ে যান, তাহলে বাংলাদেশে যে অবস্থা, ভারতবর্ষেও এই অবস্থা যে চাকরি বাকরি নেই, যুব সমাজ পড়াশোনা করছেন কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের কাছে কোনো চাকরি নেই, এইটার বিরুদ্ধে কিন্তু বড় করে আওয়াজ ওঠে যে 30%কে সংস্কার করা হোক। যদি 30%কে সংস্কার করবার একটা ব্যবস্থা করা হোক। তারা এটাও বলেননি যে মুক্তিযোদ্ধার পুরো কোটাকে বাতিল করে দিতে হবে, তারা বলেছিলেন যে মুক্তিযোদ্ধার কোটাকে সংস্কার করতে হবে। তখন 18 সালে আন্দোলনের চাপে পড়ে হাসিনা যেটা করেন, শেখ হাসিনা, সেটা হচ্ছে যে সম্পূর্ণ কোটা বাতিল করে দেন। এখন একটা দেশের, আপনারা জানেন যে একটা সংবিধান রয়েছে, সেখানে মানবাধিকার রয়েছে, তার কতগুলি ধারা রয়েছে, এবং একটি দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের জন্য কিছু অধিকারের প্রশ্ন সেই সংবিধানে থাকে। এটা যখন কোর্টে যায়, সেখানকার বাংলাদেশের নারীরা, তাদের জন্য যে কোটা, সেখানকার যারা প্রতিবন্ধী তাদের জন্য যখন কোটা, এই সরকার যে কোটা বাতিল করে দিল, তার বিরুদ্ধে যখন তারা কোর্টে যায়, কোর্ট এই রায় দেয় যে এইটা করা যাবে না। সরকার যে ঘোষণা করেছে আইন না দেখে, সংবিধান না দেখে, সেই জন্য এটাকে স্থগিত করে দেওয়া হয়। ফলে 18 থেকেই যেটা ছিল সেটা আবারও গিয়ে বিষবাও জলে পড়ে যায় এবং এখানটা থেকেই আবার এই ক্ষোভ তৈরি হয়। এবং 2024 সালে আবারও দেখা যাচ্ছে যে হাসিনাকে, সেখানকার প্রধানমন্ত্রীকে, সেখানকার ছাত্র যুবরা, ছাত্রীরা, তারা এই দাবিটা জানাচ্ছিল, সেটা হচ্ছে যে এই কোটা রিফর্ম করা হোক। তারা কিন্তু এটা একবারও এখনও বলছে না যে নারীদের জন্য যে কোটা ছিল সেই কোটাকে বাতিল করে দেওয়া হোক, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে কোটা ছিল সেটাকে বাতিল করে দেওয়া হোক। তারা বলছে যে এই মুক্তিযোদ্ধা কোটা, যেখানে নেপোটিজম চলছে, যেখানে মূলত আওয়ামী লীগ তাদের দলের নেতাকর্মীদেরকে সেই সার্টিফিকেট দিয়ে চাকরিতে ঢোকাচ্ছে, এইটাকে রিফর্ম করে আসলে মেধার ভিত্তিতে যারা এতদিন ধরে চাকরি বাকরির জন্য পড়াশোনা করেছেন তাদের মেধার ভিত্তিতে যেন চাকরিটা করা হয়, চাকরিটা দেওয়া হয়। এইটা হচ্ছে কি দাবি। এই দাবির উপরে কি হলো? এই দাবির উপরে যেটা হলো সেটা হচ্ছে যে পুলিশ ফায়ার করলো এবং সেখানে আমরা জানি যে প্রথমেতে আবু সাঈদ শহীদ হলেন, বুক চিতিয়ে তিনি গুলি খেলেন এবং তারপরেতে সেখান থেকে একটা প্রায় আন্দোলনের উপরেতে এখানে যেরকমভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারাই আন্দোলন করছেন, যারা স্বাধীনতার জন্য কথা বলছেন, মানবাধিকারের জন্য কথা বলছেন, পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে দাগিয়ে দেওয়া হয় যে তারা দেশদ্রোহী, তারা অ্যান্টি ন্যাশনাল, তারা আরবান নকশাল। সেরকমই সেখানে শেখ হাসিনা এইটা দাগিয়ে দিলেন যে যারা আন্দোলন করতে এসছে, যারা সাধারণ ছাত্রছাত্রী, তারা আসলে কেউ নয়, আসলে হচ্ছে কি এরা রাজাকার। এখন বাংলাদেশে রাজাকার হচ্ছে কি একটি ঘৃণ্য শব্দ, কেননা রাজাকার কারা? মুক্তিযুদ্ধের সময় যেরকম স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বাংলাদেশের, সেরকম সেখানে কিছু বিশ্বাসঘাতক ছিলেন যারা পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষে ছিলেন এবং গ্রামে গ্রামে তারা গ্রাম লুট করেছেন, গ্রামের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, গ্রামের মহিলাদের ধর্ষণ করেছেন। তারা রাজাকার। যেরকম আমরা জানি নিশ্চয়ই ভারতবর্ষে এই যে আমাদের স্বাধীনতা আন্দোলনের পিছন থেকে যারা ছুরি মেরেছেন, তো তারা কারা এখানে, কারা ব্রিটিশদেরকে আসলে অ্যাপিল করেছেন বারে বারে যে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমরা আর ব্রিটিশ বিরোধী আন্দোলন করব না। আমাদের এখানেতে তারা আসলে স্বাধীনতা আন্দোলনকে পিছন থেকে ছুরি মেরেছেন। তো সেখানে রাজাকার যারা, এখানেও ভারতবর্ষেও রাজাকার আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যখন শেখ হাসিনা এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলে যে এটা আসলে রাজাকারদের আন্দোলন, তখন বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নেমে আসে এবং দুঃখের সাথে তারা বলতে থাকে যে নিতে এলাম অধিকার,
হয়ে গেলাম রাজাকার। এটা একটা ব্যঙ্গের ভাবে তারা বলছেন, কেননা তারা অনেক দুঃখের সাথে, রাজাকার একটা অত্যন্ত ঘৃণ্য শব্দ, সেটাকে দুঃখের সাথে বলছে যে আমরা যখনই অধিকার চাইতে আসি তখনই আমাদেরকে প্রধানমন্ত্রী বলেন রাজাকার। আমরা জামাত, আমরা বিএনপি, কিন্তু আমরা কেউ নই, আমরা আসলেতে ছাত্রছাত্রী, আমরা চাকরি চাইছি। এখন দেখে নেওয়া যাক যে আমাদের দেশে যারা বলছেন যে এই কোটাটা তুলে দিতে হবে, আমাদের দেশেও মেধার ভিত্তিতে আসলে চাকরি দেওয়া দরকার, তারা আসলে কি বলতে চাইছে। ভারতবর্ষে আসলে কারা রিজার্ভড আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে যে ভারতবর্ষে ওবিসির ক্যাটাগরি প্রায় হচ্ছে গিয়ে 40%, এসসির ক্যাটাগরি 20%, প্রায় আদিবাসী যারা এসটি তাদের শতাংশের বিচারে তারা প্রায় 9%-এর কাছাকাছি। তো যদি আমরা ওবিসি, এসসি এবং এসটি এটাকে আমরা যদি জুড়ি তাহলে আমরা প্রায় 70% মানুষ এই এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন যদি আমরা দেখি তাহলে জেনারেলের শতাংশ কত, তাহলে হচ্ছে জেনারেলের শতাংশ হচ্ছে কি প্রায় 30%। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের ভারতবর্ষে কোটা সিস্টেমটার অবস্থা কী, তাহলে দেখা যাবে যে ভারতবর্ষে 49% হচ্ছে কি রিজার্ভেশন আছে, যেটা উচ্চশিক্ষায়, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং চাকরির ক্ষেত্রে এই রিজার্ভেশনটা কাজ করে। তো তাহলে যেটা দেখা যাচ্ছে অঙ্কের বিচারে সেটা হচ্ছে যে 70% মানুষের জন্য 49% সিট রিজার্ভড এবং 30% মানুষের জন্য 50%, 51% সিট রিজার্ভড। তো আসলে রিজার্ভেশনটা পাচ্ছে কারা ভারতবর্ষে? আসলে রিজার্ভেশনটা পাচ্ছে হচ্ছে গিয়ে যারা জেনারেল ক্যাটাগরি তারা পাচ্ছে। এবং আরও একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রিজার্ভেশন কোথায় কাজ করে। রিজার্ভেশন যেখানে কাজ করে সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্রগুলিতে, সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি চাকুরি। আমরা জানি যে ভারতবর্ষে সাকুল্যে যত কটা চাকরি রয়েছে, যদি আমরা সব চাকরিকে ধরে নিই 100টা চাকরি, তার মধ্যে 2টি চাকরি হচ্ছে সরকারি চাকরি। অর্থাৎ আমরা ভারতবর্ষে যত কটা চাকরি পাচ্ছি তার মধ্যে 2% হচ্ছে গিয়ে সরকারি চাকরি। এই 2% সরকারি চাকরির মধ্যে আসলে রিজার্ভেশনটা কাজ করে। যত প্রাইভেট সেক্টর আছে, কর্পোরেট জব আছে আজকের দিনে, যত ঠিকা যে কাজকর্ম রয়েছে সেগুলোতে কোনো রিজার্ভেশন নেই। এবং খুব ভালো করে এটা বুঝে নেওয়া দরকার, এই যে জেনারেলরা যে মেধা এইসব করে নানান কিছু কথা বলছে, আমি আসলে যেটা বলবার চেষ্টা করছি, জেনারেলদের মধ্যেও যে 5% ব্রাহ্মণ, তারা আসলে সবকটা প্রতিষ্ঠান সেগুলিকে দখল করে রয়েছে। সেটা হতে পারে সংবাদপত্র, সেটা হতে পারে আমলা, সেটা হতে পারে কোর্টের জুডিশিয়ারি, সেটা হতে পারে কোর্টের উকিল আদালত, সেটা হতে পারে যে কোনো ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রে আপনারা বিচার করে দেখে নিন, আপনারা একটুখানি পড়াশোনা করে দেখুন, তাহলে দেখতে পাবেন যে আসলে জেনারেল ক্যাটাগরির মধ্যেও যারা 25% তারা কিন্তু বিট্রেড হচ্ছেন। জেনারেল ক্যাটাগরির মধ্যেও যারা 5%, অর্থাৎ ভারতবর্ষের যে 5% ব্রাহ্মণ, তারা আসলে 51% চাকরির দাবিদার। তো আমাদের দেশে আসলে ব্রাহ্মণরা রিজার্ভড, ব্রাহ্মণদের জন্য সিট রিজার্ভড রয়েছে। এইটা খুলে দেওয়া হোক না যে ভারতবর্ষে যারা যত পার্সেন্ট যে ক্যাটাগরির মধ্যে পড়ে তারা সেই শতাংশ শিক্ষা দীক্ষায় পাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, কলেজে, ইউনিভার্সিটিতে, চাকরিতে খুলে দেওয়া হোক। 40% লোক যারা ওবিসি তারা 40% চাকরি পাবে, যারা হচ্ছে কি 20% যারা এসসি তারা 20% চাকরি পাবে, যারা হচ্ছে কি এসটি যারা 9% বা 10% তারা 9%, 10% চাকরি পাবে, ব্রাহ্মণরা 5% পাবে। দেখুন যে কাদের লেজেতে তখন আগুনটা লাগবে। অর্থাৎ জেনারেলদের মধ্যেও যারা ব্রাহ্মণ নয় তাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার যে আসলে চাকরি, আসলে উচ্চশিক্ষা, আসলে কলেজ, আসলে সংবাদপত্রের দপ্তর, আসলে রেলের দপ্তর, আসলে যে অন্যান্য যে আমলার যে দপ্তর, কোর্ট কাছারি, বিভিন্ন জায়গায় আসলে যারা কবজা করে বসে আছে তারা হচ্ছে আমাদের দেশের 5% ব্রাহ্মণরা। এবার আমি যে প্রশ্নটায় আসি সেটা হচ্ছে যে প্রচুর চেঁচামেচি হচ্ছে, সেটা হচ্ছে যে মেধা বলে একটি শব্দকে নিয়ে। বাংলাদেশ থেকেই সেই শব্দ উদ্ভূত হয়েছে যে যারা মেধাবী তারা কেন চাকরি পাবে না। আসলে মেধাটা কোথা থেকে আসে? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বাঁকুড়াতে যে প্রান্তিক যে একটি গ্রামে একটি ছেলে বা মেয়ে বড় হচ্ছে, তার যে মহকুমা, তার যে গ্রাম, সেখানে কোনো লাইব্রেরি নেই। সে যে স্কুলে পড়ে সেখানে 6টা ক্লাসের দায়িত্বে 2 জন শিক্ষক, তাদেরকেই মিড ডে মিলের রান্নাবান্না করতে হয়, তারা হচ্ছেন তাদেরকে পড়ান। যদি তারা আদিবাসী হয় তাদেরকে এই এখনো পর্যন্ত জাতি ঘৃণার মুখোমুখি পড়তে হয় যে তুই তো সাঁওতাল, তুই হচ্ছিস মুন্ডা, তুই হচ্ছিস লোধা, তুই শবর, তুই এখানে কি কাজ করতে এসছিস, তুই যা, তুই গিয়ে গরুর চামড়া ছাড়া, তুই গিয়ে গরু পালন কর, তুই এখানে স্কুলে এসছিস কেন? তাদেরকে এখনো পর্যন্ত স্কুলে আসতে, অনেক ক্ষেত্রেই স্কুলে আসতে দেওয়া হয় না।
তাদেরকে স্কুলেতে অপমান করা হয়, ফলত যে ড্রপ আউটের প্রশ্ন, যারা এসসি তারা প্রচুর পরিমাণে ড্রপ আউট করে যায়, যারা এসসি যারা এসটি যারা ওবিসি তারা ড্রপ আউট করে যায়। আপনি যেটা বলার চেষ্টা করছেন আসলে এই মেধার মধ্যে দিয়ে, যে যার গ্রামেতে লাইব্রেরি নেই, যার মহকুমায় লাইব্রেরি নেই, যার জেলাতে পর্যন্ত লাইব্রেরি বা একটা উচ্চশিক্ষার কোনো একটি প্রতিষ্ঠান নেই, সে আসলে কম্পিট করবে একজন দক্ষিণ কলকাতার একজন ছাত্রের সাথে বা ছাত্রীর সাথে যে অর্থনৈতিক বলে সে তার বাড়িতে গৃহশিক্ষক রাখতে পেরেছে 5 জন 6 জন, সে তার বাবা বা মা তার কারণেতে তার বাড়িতেই একটি লাইব্রেরি তৈরি করে ফেলেছে, তার বাবা মা উচ্চশিক্ষায় শিক্ষিত বলে তাকে যখন তার গৃহশিক্ষকরা চলে যায় তখন তার বাবা মা তাকে পড়াশোনা করায়, সে এখানে অত্যন্ত ভালো একটি স্কুলে পড়ে, তাকে 5 জন টিচার প্রতিদিন পড়াশোনা করাচ্ছে সেই স্কুলে। তাকে আসলে আপনি যেটা বলছেন যে কম্পিট করতে হবে এমন একজনকে যাকে সকালবেলায় সেই মেয়েটিকে রান্নাবান্না করে বাড়িতে বাবা মার জন্য খাবার দাবার প্রস্তুত করে তারপরে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপরে বাসে করে একটি স্কুলে পৌঁছাতে হচ্ছে, অথবা হেঁটে নদী পার হয়ে তাকে হচ্ছে কি স্কুলে আসতে হচ্ছে। বর্ষাকাল হলে তার স্কুল চলে না, তার স্কুলেতে এমন ছাদেতে তার ফুটো, সেখানে জল পড়ে, এইরকম হচ্ছে কি শিক্ষার ব্যবস্থা। সে এসে কম্পিট করবে এই মেধার সাথে, সেটা হচ্ছে যে যারা কলকাতাতে যে দুধ পাবে, যে হরলিক্স পাবে, ঠিক আছে, যা হচ্ছে কি বিজ্ঞাপনে যা দেখলে আসলে আপনার পুষ্টি তৈরি হয় সেগুলি তারা খেতে পাবে। পুষ্টির সাথে তো অবশ্যই মেধার একটি সম্পর্ক রয়েছে। আপনি যদি পুষ্টি সেরকমভাবে না পান, আপনি যদি সেরকম খাবার দাবার না পান, আপনি পড়বার জন্য সেই এনার্জি পাবেন না, সেরকমভাবে তার মেধা তৈরি হবে কোথা থেকে? হ্যাঁ, এখন এই প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা তো আমাদের দেশে 12 ফেল দেখেছি, সেই ছেলেটি উঠে আসলো কি করে? আপনি যদি 12 ফেলও ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেই ছেলেটি যেখানটাতে টিউশন নিত গিয়ে, যে একটা চায়ের দোকান পরবর্তীকালে করে, যে আর হচ্ছে গিয়ে চাকরির পরীক্ষায় আর বসতে পারেনি, তার বয়স পেরিয়ে যায়, সে সেখানে কিন্তু তার ক্যাটাগরির মানুষজনের জন্য একটা টোলের ব্যবস্থা করেছিল, সে সেখানে পড়াতো, সে তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতো, সে দলিত, তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে যে তুই গিয়ে পড়াশোনা কর, আমি তোর জন্য 1 বছরের ব্যবস্থা করছি, অর্থনৈতিক যে ব্যবস্থা, তোর খাওয়া পড়ার ব্যবস্থা করছি। তাকে এই সাপোর্ট সিস্টেমটা দিয়েছে, সে খানিকটা পড়তে পেরেছে, তারপরেও তাকে চাকরির কাজে ঢুকতে হয়েছে, তাকে আটা ছানার কাজে ঢুকতে হয়েছে, তারপরে সে পড়াশোনা করেছে, এবং এটা একটা এক্সেপশন নিয়ে কথা বলে লাভ নেই। আপনি যদি দেখেন যে আমাদের ক্রিকেট দলে এই যে মেধা নিয়ে প্রশ্ন হচ্ছে, যে কোনো জায়গা থেকে ক্রিকেট দলে চান্স কেন পায় না? আমরা কেন দেখি যে দিল্লি থেকে ভালো ভালো ক্রিকেটাররা উঠে আসছে, বম্বে থেকে ভালো ভালো ক্রিকেটাররা উঠে আসছে, সচিন তেন্ডুলকর, আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা, এদিকে দিল্লি থেকে আমরা দেখতে পাচ্ছি বীরেন্দ্র সেহবাগ ছিলেন, এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি থেকে এখন বিরাট কোহলি আছে, আপনারা যার ফ্যান, তো এরা উঠে আসছে কি করে দিল্লি থেকে, বম্বে থেকে, এবং দেখা যাচ্ছে যে কর্ণাটক থেকে ভালো প্লেয়াররা উঠে আসছে কি করে, রাহুল দ্রাবিড়রা যে দক্ষিণ ভারতের যে একাডেমিগুলি থেকে উঠে এসছে। সেখানে ক্রিকেটের জন্য একটা ব্যবস্থা করতে হয়, এরকম নয় যে ক্রিকেটের কোনো ধরনের একাডেমি নেই, সেখানে তার প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই, কিন্তু একজন এমনি তার ট্যালেন্ট অথবা মেধায় সে হচ্ছে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের চান্স পেয়ে গেল। এই যে আমাদের ভারতের যে 140 কোটি যে জনগণ, তারা যে একেবারে কোথাও অলিম্পিকে যেতে পারে না, তার কারণটা হচ্ছে যে ভারতীয় সরকার পুরো টাকাটাই ঢালে হচ্ছে কি ক্রিকেটের পেছনে, যার জন্য ক্রিকেটেরতে ব্যবসা রয়েছে। ক্রিকেটারদের তৈরি করবার জন্য প্রশিক্ষণ শিবির হয়, সেখানে বিদেশ থেকে নানান ধরনের কোচ নিয়ে আসা হয়, তারা সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত হন, এবং তারপরে ক্রিকেট দলের আজকে এই অবস্থাটা হয়েছে। কিন্তু আমরা ফুটবলের পেছনেতে খরচা করছি না, আমরা সেখানে যে টেকনিক্যাল সাপোর্ট লাগে, যে স্টেডিয়াম লাগে, যে কোচিং লাগে, তাদের যে ফুড লাগে, সেইগুলো আমরা দিচ্ছি না। আমরা এখানে সাঁতারু যারা পর্বত আরোহণ করছেন, যারা অন্য ধরনের কিছু একটা খেলাধুলোর মধ্যে রয়েছেন, সেখানে আপনারা একটা অভিনব বৃন্দার কথা জানতে পারবেন। তার কথা এই জন্য জানতে পারবেন যে তার শোনা যায় যে তার বাবা তার জন্য তার পরিবারে সেখানেতে একটা শুটিং এর কমপ্লেক্স তৈরি করে দিয়েছিল, যেখানে সে শুটিং প্র্যাকটিস করতো, সে বন্দুক প্র্যাকটিস করতো, তার জন্য কিন্তু সে সেই জায়গাটাতে যেতে পেরেছে। অর্থাৎ এই যে মেধা অথবা এই যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট, এটার জন্য একটা অর্থের প্রয়োজন। আপনারা যেটা বলার চেষ্টা করছেন, যারা এখানে বলছেন কোটা সিস্টেম তুলে দিতে হবে, যে একজন গ্রাম থেকে উঠে আসবে, যে গ্রামেতে কোনো ধরনের স্টেডিয়াম নেই, অথবা সেই গ্রামেতে কোনো ধরনের শিক্ষাকেন্দ্র নেই, সেখানে কোনো ধরনের লাইব্রেরি নেই, কিন্তু সে কম্পিট করবে একজনের সাথে যে সব ধরনের ফেসিলিটি পেয়েছে। এইটা আজকে আমরা কদিন আগে অথৈ বলে একটি সিনেমা বেরিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়ে অথৈ, সে হচ্ছে গিয়ে লোধা,
হ্যাঁ, সে জনজাতি গোষ্ঠীর সদস্য, ঠিক আছে, কোটানকোট জনজাতি গোষ্ঠীর সদস্য, কিন্তু তার বাবা মা তার মৃত্যুর পরে তাকে একটা জায়গাতে যে পরিবার তাকে আশ্রয় দিয়েছিল সেই পরিবারের ভারত্বের কারণে সেই পরিবার তাকে গিয়ে স্কুলে ভর্তি করে দেয়, এবং সেই পরিবারের ছেলে যে হচ্ছে গিয়ে সেখানে গোগো চ্যাটার্জি, সে প্রতিটি ক্ষেত্রে তার কাছে হেরে গেছে, গোহারা হেরে গেছে, ব্রাহ্মণ সন্তান হয়ে হেরে গেছে। সে সেখানে পরীক্ষাতে সে সেকেন্ড আসে, এবং লোধা যে ছেলেটি অথই, সে সবসময় প্রথম করেছে। তো এইটা খুলে দেওয়া হোক না, যে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা হোক, সম শিক্ষার ব্যবস্থা করা হোক, তারপরে দেখা যাক যে কার মেধা কতটুকুনি। তো আমি এইটুকুনি বলে আজকের ভিডিও শেষ করতে চাই যে যারা এই মেধা মেধা বলে নাচছেন, যারা জেনারেল ক্যাটাগরির ছাত্র অথবা যুবক যুবতী যারা পরীক্ষা দিচ্ছেন, আসলে তোমাদের সিটগুলো বাবু খেয়ে নিয়ে বসে আছে ব্রাহ্মণরা। এই 5% লোক তোমাদের সিটগুলো খেয়ে বসে আছে। তোমাদের সিট খেয়ে বসে নেই ওবিসি, তোমাদের সিট খেয়ে বসে নেই এসসি, তোমাদের সিট খেয়ে বসে নেই এসটি, তোমাদের সিটগুলো এই 5% ব্রাহ্মণ লোকজন খেয়ে বসে আছে। যদি দরকার হয় তাহলে এইটার জন্য দাবি তোলো যে তোমরা যে 25%, তাকে 25% সিট বরাদ্দ করা হোক। এই যে ব্রাহ্মণদের 5%কে 51% সিট বরাদ্দ করে আসলে রাখা হয়েছে, চারিদিকে যদি চোখ কান খুলে রাখো, যাদের অর্থনৈতিক বল অনেকটা, এখন তো শুনতে পাচ্ছ যে এই যে মেডিকেল পরীক্ষায় যে স্ক্যাম হচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে মেডিকেল পরীক্ষায় যাদের কাছে টাকা থাকবে, টাকা কাদের কাছে থাকবে? বানিয়াদের কাছে টাকা থাকবে, যারা দীর্ঘদিন ধরে কখনো জমিদার ছিল, কখনো রাজা ছিল, কখনো যোদ্ধার ছিল, তাদের কাছে পয়সা কড়ি থাকবে। তো তারা হচ্ছে গিয়ে প্রশ্নপত্র কিনবে, তারা দুর্নীতি করবে, তারা স্ক্যাম করবে, তারা ঘুষ দেবে, দিয়ে এই পরীক্ষাগুলিতে বসবে। সেইটিকে যদি বন্ধ করা যায় আমাদের দেশে, তাহলে বহু লোকের চাকরি হবে। আমাদের দেশে যদি এই দাবি করা হয় যে সরকার চাকরি দেবে না কেন, রেলেতে এতগুলি যে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, রেলেতে কেন এতগুলি স্টাফের জায়গা ফাঁকা, কেন স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে না, কেন পশ্চিমবঙ্গে 12 বছর ধরে স্কুল শিক্ষক নিয়োগ করা হবে না, এই প্রশ্নগুলো তোলা দরকার। কোটা সিস্টেম তুলে দিলেই কিছু হবে না। কোটা সিস্টেম তুলে দেওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সরকার চাকরি দেবে তোমাকে দুটি, তুমি এইটা বলবার চেষ্টা করো যে সরকার যেন দুটির জায়গায় 100টি চাকরি দেয়, তখন তোমার কোনো একটি সুরাহা হবে। তোমার যে এত দিনের পরিশ্রম, সেখানে তুমি চাকরি পাবে। আসলে দুটি চাকরি তোমাকে অফার করা হবে, আর 1 লক্ষ লোক পরীক্ষা দেবে, তাহলে দুটি লোকই চাকরি পাবে, এবং সেখানে তোমার স্ক্যাম হবে। সেখানে যে 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ টাকার থলি নিয়ে হাজির হবে, সে আসলে চাকরিটা পাবে। প্রশ্নটা হচ্ছে কি, ভারতবর্ষে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং ভারতবর্ষে যদি চাকরির জন্য কোনো আন্দোলন করতে হয়, তাহলে এই জায়গা থেকে আন্দোলন করতে হবে। সেই জায়গা থেকে আমি ব্রাহ্মণদের কোটা তুলে দেওয়ার একেবারেই সমর্থনে, বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, আমিও এখানে ব্রাহ্মণদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানাবো।